আজ আমরা দেখতে চলেছি 2010 সালে রিলিজ হয় একটি অসাধারণ মুভি যার নাম হলো লক আপ। এটি মূলত একটি সার্ভাইভাল থ্রিলার মুভি যেখানে এমন এক ভয়ানক জেলখানাকে দেখানো হয়েছে যেখানে টিকে থাকার জন্য প্রত্যেকটি কয়েদিকেই খেলতে হয় অদ্ভুত কিছু গেম। এমনকি খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুমানোর সুযোগ পাওয়ার জন্য তাদেরকে বিভিন্ন প্রতিযোগিতায় জিতে সেই সুযোগ অর্জন করতে হয়। কারণ এই জেলখানাটি ছিল পৃথিবীর সবচাইতে ভয়ানক একটি জেলখানা। এখানে সামান্য কিছু ভুল করলেই কয়েদিদেরকে দেওয়া হয় ভয়ানক শাস্তি। এমনকি তাদেরকে দিনের পর দিন পশুর মতো খাঁচার ভেতরে চোখ এবং হাত বাঁধা অবস্থায় রাখা হয়। সেই সাথে তাদেরকে দিনের পর দিন টয়লেটে পর্যন্ত যেতে দেয়া হয় না। কিন্তু আসলে এই জেলখানাটি এতটা ভয়ানক কেন, আর কেনই বা এখানে কয়েদিদেরকে প্রতিযোগিতায় জিতে টিকে থাকতে হয়, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক জেলখানার গল্প থেকে। তো গল্পটি শুরু হয় স্পেনের একটি ছোট্ট শহরে, যেখানে আমরা দুজন বাবা ছেলেকে দেখতে পাই। এই ছেলেটির নাম ছিল ফ্র্যাঙ্ক এবং তার বাবার নাম হচ্ছে লুইস। তার পরিবারটি আর্থিকভাবে খুবই সচ্ছল ছিল, তবে এই বাবা ছেলে মিলেই ছিল তাদের পরিবার। কিন্তু তাদের দুজনের সম্পর্ক মোটেও ভালো ছিল না। যদিও লুইস তার ছেলে ফ্র্যাঙ্ককে খুবই ভালোবাসত, কিন্তু ফ্র্যাঙ্ক তাকে একদমই পছন্দ করত না। কারণ ফ্র্যাঙ্ক যখন ছোট ছিল তখন তার মা তাকে ছেড়ে চলে যায়। কিন্তু ফ্র্যাঙ্কের ধারণা যে তার বাবার জন্যই তার মা তাকে ছেড়ে চলে গিয়েছে, তাই তখন থেকেই ফ্র্যাঙ্ক তার বাবার সঙ্গে ঠিকমতো কথা পর্যন্ত বলে না। এমনকি ছোটবেলা থেকে সে একদমই বিগড়ে গিয়েছে, যে সে কোনো মানুষকে সম্মান করা তো দূরের কথা, বরং সে নিজের বাবাকে পর্যন্ত সম্মান করত না। তার মধ্যে ভদ্রতার কোনো ছিটে ফোটাও ছিল না। সারাদিন মদ, নেশা, জুয়া, নাইট ক্লাবে পার্টি এবং মেয়েদের সঙ্গেই কাটত তার পুরো সময়। যদিও লুইস সবসময় তার ছেলের সঙ্গে ভালোভাবে কথা বলতে চাইত, কিন্তু ফ্র্যাঙ্ক তার সঙ্গে প্রচণ্ড রকমের দুর্ব্যবহার করত। তাছাড়া ফ্র্যাঙ্ক তার বাবাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিতে চাইত না। এমনকি রাতের বেলাও যখন তার বাবা ঘুমোতে যেত তখন ফ্র্যাঙ্ক ইচ্ছে করেই তার বন্ধুদের সঙ্গে প্রচণ্ড জোরে জোরে কথা বলতো। এমনকি অনেক জোরে সাউন্ড দিয়ে মিউজিক বাজিয়ে রাখত, যাতে করে লুইস একদমই ঘুমোতে না পারে। আর বহুদিন ধরে ফ্র্যাঙ্কের এই সমস্ত কর্মকাণ্ড সহ্য করতে করতে লুইস একদম অতিষ্ঠ হয়ে পড়েছে। যদিও সে ফ্র্যাঙ্ককে নানাভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ফ্র্যাঙ্ক তার কোনো কথাই শোনে না। এদিকে ফ্র্যাঙ্কের সবচাইতে প্রিয় দুজন বন্ধু ছিল, একজনের নাম মিকিউ এবং আরেকজনের নাম নোরিয়া। তাদের সঙ্গে ফ্র্যাঙ্কের বেশিরভাগ সময় কাটত। তবে নোরিয়া অনেকদিন ধরে ফ্র্যাঙ্ককে পছন্দ করে। তো একদিন যখন সে ফ্র্যাঙ্কের সঙ্গে সময় কাটাচ্ছিল তখন ফ্র্যাঙ্ক এবং সে একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। নোরিয়া ভাবে যে ফ্র্যাঙ্কও হয়তো তাকে ভালোবাসে, কিন্তু ফ্র্যাঙ্ক তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে সে শুধুমাত্র নোরিয়াকে একজন বন্ধুর চোখে দেখে, তাই সে কোনোদিনও তার সঙ্গে কোনো রিলেশনশিপে যেতে পারবে না। নোরিয়া এতে খুবই কষ্ট পায়। আসলে ফ্র্যাঙ্কের লাইফের কোনো রুটিন ছিল না, সে কোনো জায়গাতেই স্থিরভাবে বসে থাকতে পারে না। তার পুরো জীবনটাই যেন হয়ে গিয়েছে বেপরোয়া। তার বাবা চায় যে ফ্র্যাঙ্ক যেন তার বিজনেসের দেখাশোনা করে, কিন্তু ফ্র্যাঙ্কের সেই সমস্ত বিষয় নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। এমনকি সে ঠিকমতো তার কলেজেও যেত না। তাই একদিন ফ্র্যাঙ্কের বাবা লুইসকে কলেজে ডাকা হয় এবং তাকে ফ্র্যাঙ্কের ব্যাপারে অনেক অভিযোগ দেয়া হয়। এরপর তার কাছে যখন ফ্র্যাঙ্কের স্কুলে না আসার কারণ জানতে চাওয়া হয় তখন লুইস লজ্জায় কোনো উত্তরই দিতে পারে না, কারণ ছেলের এই সমস্ত কুকীর্তির কথা বললেই তার মান সম্মান একদম শেষ হয়ে যাবে। এরপর লুইস যখন কলেজ থেকে ফিরে এসে তার অফিসে বসেছিল ঠিক তখনই তার কাছে একটি হসপিটাল থেকে ফোন আসে, যেখানে লুইসকে জানানো হয় যে ফ্র্যাঙ্ক নাকি তার মিকিউ নামক একজন বন্ধুর সঙ্গে মারামারি করেছে, আর সে আঘাত পেয়ে এখন হসপিটালে রয়েছে। যেটা শুনে লুইস একদম অস্থির হয়ে যায়, আর সে দ্রুত সেই হসপিটালে চলে যায় যেখানে মিকিউয়ের বাবাও এসেছে। তো মিকিউয়ের বাবা যখন লুইসকে দেখতে পায় তখন সে ফ্র্যাঙ্কের জন্য লুইসকে প্রচণ্ড রকমের অপমান করে। সে তাকে বলে যে সে কেমন ছেলে জন্ম দিয়েছে, যে কিনা নিজের বেস্ট ফ্রেন্ডকে এতটা জঘন্যভাবে মারতে পারে। সেটাও বলে যে আজকের পর থেকে ফ্র্যাঙ্ক যেন তার ছেলের সঙ্গে একদমই না মেশে। লুইস এতে সেখানে অনেক লজ্জিত হয়, আর সে চিন্তা করে যে যেভাবেই হোক এবার তার ছেলেকে অমানুষ থেকে মানুষ বানাতে হবে। তাই সে যখন ফ্র্যাঙ্ককে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে যাচ্ছিল তখন সে ফ্র্যাঙ্ককে বলে, তোমার অত্যাচার আমি অনেক সহ্য করেছি, কিন্তু আর না, তোমার জন্য প্রতিটি জায়গাতেই আমাকে লজ্জিত হতে হয়। আজকের পর থেকে তোমার কোনো বেয়াদবি আমি সহ্য করব না। আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। তুমি এখন থেকে আমার বিজনেস সামলাবে। কিন্তু এসব কথা শুনে ফ্র্যাঙ্ক তার বাবাকে অনেক কাজে বাজে কথা বলে চলেই যাচ্ছিল। কিন্তু লুইস যখন তাকে থামানোর চেষ্টা করে তখন ফ্র্যাঙ্ক রেগে গিয়ে তার বাবাকে ঘুষি মেরে সেখান থেকে চলে যায়। লুইস তো এতে একদমই শক হয়ে যায়, কিন্তু সে যে এতটা অসভ্য সেটা জানত না।
তো এবার দেখতে দেখতেই প্রায় বেশ কিছুদিন সময় পার হয়ে যায়। আর আজকে ছিল ফ্র্যাঙ্কের 17তম জন্মদিন। তবে লুইস এখন তাকে কোনো টাকা পয়সাই দেয় না। তাই লুইস তার বাবার কাছ থেকে টাকা চুরি করে সোজা নাইট ক্লাবে চলে যায় এবং সেখানে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে। প্রায় সারা রাত সে তার নিজের ইচ্ছে মতো ফুর্তি করতে থাকে। কিন্তু হঠাৎ করে সে তার বান্ধবী নোরিয়াকে আরেকটি ছেলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পায়, যেটা দেখে তার প্রচণ্ড রকমের রাগ হচ্ছিল। তাই সে দ্রুত সেই ক্লাব থেকে বেরিয়ে আসে। অন্যদিকে আমরা লুইসকে দেখতে পাই। লুইস তার বাড়িতে অনেক মন খারাপ করে বসেছিল। সে ছেলের জন্য একটি কেক নিয়ে এসেছে, কিন্তু সে এখানে একাই ফ্র্যাঙ্কের জন্মদিন সেলিব্রেশন করছিল। ছোটবেলা থেকে আজ পর্যন্ত কোনোদিনও সে ফ্র্যাঙ্কের সাথে নিয়ে আনন্দ করে তার ছেলের জন্মদিন পালন করতে পারেনি, যেটা তার অনেক দিনের স্বপ্ন। এরপর আস্তে আস্তে লুইস চিন্তা করে যে এভাবে আর চলতে দেয়া যায় না, যেভাবেই হোক ছেলেকে তো তার ভালো করতেই হবে। তাই সে তখন তার ল্যাপটপ বের করে ইন্টারনেটে সার্চ করতে থাকে যে কিভাবে বিগড়ে যাওয়া সন্তানদেরকে ঠিক করা যায়। আর প্রায় বেশ কিছুক্ষণ ধরে ইন্টারনেটে খোঁজ করার পর সে CIMCA নামক একটি এজেন্সি খুঁজে পায়, যেটা কিনা এই সমস্ত ছেলে মেয়েদের জন্যই তৈরি করা হয়েছে। তবে এই প্রতিষ্ঠানটি ছিল অনেকটাই জেলের মতো। তাই বেশিরভাগ বাবা মায়েরা তাদের সন্তানের কষ্ট হবে বলে সেই এজেন্সিতে তাদের বাচ্চাদেরকে দিতে চায় না, কারণ সেখানে নাকি কঠিন কঠিন টাস্কের মাধ্যমে তাদেরকে ঠিক করা হয়। তো লুইস এখানে ওয়েবসাইটটি ভালোভাবে দেখছিল। আর এমন সময় সেই এজেন্সির অনেকগুলো রিভিউ দেখতে পায়, যেখানে অনেক ছেলে মেয়ের বাবা মায়েরা রিভিউ দিয়েছে যে কিভাবে এই এজেন্সির মাধ্যমে তাদের বিগড়ে যাওয়া সন্তানেরা ঠিক হয়েছে। এমনকি তারা আগের চাইতেও এখন অনেক ভালো ব্যবহার করছে। তো এত সব পজিটিভ রিভিউ দেখে লুইস এখানে চিন্তা করে যে এজেন্সিটি হয়তো তার ছেলেকে ঠিক করে দিতে পারবে। তবে এমন সময় সেখানে ফ্র্যাঙ্ক চলে আসলে লুইস দ্রুত তার ল্যাপটপটি বন্ধ করে দেয়। তবে ফ্র্যাঙ্ক এখানে তার বাবার দিকে এগিয়ে আসে। তাকে দেখে মনে হচ্ছিল যে সে অনেক বেশি আপসেট। সে এখানে তার বাবাকে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু পরক্ষণেই সে চুপচাপ সেখান থেকে তার রুমে চলে যায়। এবার পরের দিন লুইস একটি প্রোগ্রামে আসে, যেটা ছিল IMCA নামক সেই এজেন্সির একটি প্রোগ্রাম। তো লুইস এখানে এই এজেন্সির ব্যাপারে সবকিছু ভালোভাবে শুনছিল এবং এখানকার সবকিছু ভালোভাবে বোঝার চেষ্টা করছিল। এখানে লুইসের মতোই আরো অনেক প্যারেন্টসরা এসেছে। তো সেই এজেন্সির একজন হোস্ট এখানে সবাইকে এখানকার পুরো বিষয়টি বুঝিয়ে বলছিল এবং বিগড়ে যাওয়া ছেলে মেয়েদেরকে ঠিক করার কিছু পদ্ধতি বলছিল, যেগুলো শুনে সমস্ত প্যারেন্টসরা অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা ফ্র্যাঙ্ককে দেখতে পাই। ফ্র্যাঙ্ক এখানে তার বন্ধু মিকিউকে ফোন দিয়েছে, যার সঙ্গে গতকাল তার মারামারি হয়েছিল। তো ফ্র্যাঙ্ক এখানে তার কাছে ক্ষমা চায় এবং তাকে তার সঙ্গে দেখা করতে বলে। কিন্তু মিকিউ তাকে বলে, তোমার সঙ্গে আমার পরিবার আমাকে মিশতে নিষেধ করেছে, তাই আজকের পর থেকে আমরা আর কোনো বন্ধু নই। তোমার সঙ্গে আর আমি দেখা করতে পারবো না। একথা শুনে ফ্র্যাঙ্ক অনেক কষ্ট পায়, কারণ মিকিউ এবং নোরিয়া ছাড়া তার তেমন কোনো বন্ধুই ছিল না। এবার ফ্র্যাঙ্ক তার বান্ধবী নোরিয়াকে ফোন করে, আর সে নোরিয়াকে বলে, তুমি না সেদিন আমাকে বলেছিলে যে আমাকে তুমি ভালোবাসো? যদি আমাকে ভালোই বেসে থাকো তাহলে গতকাল আরেকটি ছেলের সঙ্গে কি করছিলে? তুমি এতটা নিচে কিভাবে নামতে পারো? কিন্তু নোরিয়া তাকে বলে, আরে আজব তো, সেদিনই তো তুমি আমাকে রিজেক্ট করে দিয়েছিলে। তুমি তো বলেছ যে তুমি শুধুমাত্র আমার বন্ধু। তাহলে আমি কখন কার সঙ্গে কি করব সেটার জবাব তোমাকে কেন দেব? আর আমি অন্য কোনো ছেলের সঙ্গে সময় কাটালে তোমারই বা সমস্যা কোথায়? ফ্র্যাঙ্ক তখন তার এই প্রশ্নের কোনো জবাবই দিতে পারে না। এদিকে লুইস ফ্র্যাঙ্ককে CIMCA-তে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এবার রাতের বেলা ফ্র্যাঙ্ক যখন তার বাড়িতে বসেছিল, ঠিক তখনই হঠাৎ করে ফ্র্যাঙ্কদের বাড়িতে কয়েকজন লোক আসে আর তারা ফ্র্যাঙ্কের উপর হামলা করে। ফ্র্যাঙ্ক এখানে বাঁচার জন্য চিৎকার করলেও এখানে কোনো লাভই হয় না। তারা জোর করে ফ্র্যাঙ্ককে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। আসলে এই লোকগুলো ছিল সেই এজেন্সির লোক, যাদেরকে ফ্র্যাঙ্কের বাবা আগেই কনফার্ম করে দিয়েছিল। তো ফ্র্যাঙ্ক সেখানে সারা রাত অজ্ঞান অবস্থায় থাকে, কিন্তু সকালবেলা যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটি অচেনা জায়গাতে দেখতে পায়। তার হাতে হ্যান্ডকাপ লাগানো ছিল। তো সেখানকার অফিসারের নাম ছিল অস্কার। অস্কার যখন ফ্র্যাঙ্কের হাতের হ্যান্ডকাপ খুলে দিতে আসে তখন ফ্র্যাঙ্ক তার সঙ্গে খুবই বাজে আচরণ করতে থাকে, আর সে তার কাছে বারবার জানতে চায় যে তারা কেন এখানে তাকে জোর করে তুলে নিয়ে এসেছে, কারণ এই এজেন্সি সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। যদিও অস্কার প্রথমে তার সঙ্গে ভালো আচরণই করছিল, কিন্তু ফ্র্যাঙ্ক যখন তাকে খুবই জঘন্য একটি ভাষাতে গালি দেয় তখন অস্কার প্রচণ্ড রেগে যায়, আর সে ফ্র্যাঙ্কের হাত মুচড়ে ধরে তাকে একটি দেয়ালের সঙ্গে অনেক শক্ত করে চেপে ধরে এবং সে তাকে বলে, এরপর থেকে এখানকার কারো সঙ্গে একদমই বেয়াদবি করার চেষ্টা পর্যন্ত করবে না। যদি এখানে তোমার মধ্যে সামান্যতম অভদ্রতা দেখতে পাই তাহলে তোমাকে এর চাইতেও কঠিন শাস্তি দেয়া হবে। ফ্র্যাঙ্ক এতে কিছুটা ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছিল না যে তাকে কোথায় নিয়ে আসা হয়েছে।
এরপর ফ্র্যাঙ্ককে তাদের স্পেশাল একটি জায়গাতে নিয়ে আসা হয় এবং এখানকার নিয়ম অনুযায়ী তার মাথা থেকে সম্পূর্ণ চুল ফেলে দেয়া হয়। এই চুলগুলো ফ্র্যাঙ্ক অনেক শখ করে রেখেছিল, তাই চুলগুলো ফেলে দেওয়ার কারণে তার প্রচণ্ড মন খারাপ হয়। এরপর ফ্র্যাঙ্ককে কয়েদিদের মতো এক ধরনের পোশাক পরিয়ে দেয়া হয় আর তাকে অন্য আরেকটি রুমের মধ্যে নিয়ে আসা হয়, যেখানে তার মতোই আরও কয়েকজন ছেলেমেয়েরা ছিল। ফ্র্যাঙ্ক দেখতে পায় যে তাদের প্রত্যেকেরই চুলই তার মতো ফেলে দেয়া হয়েছে। এখানে আসলে তাদের একটি ক্লাস নেওয়া হচ্ছিল, তো ফ্র্যাঙ্কও এখানে তাদের ঠিক পেছনে গিয়েই বসে পড়ে। তবে ফ্র্যাঙ্ক এখানে একটি বিষয় লক্ষ্য করে যে এখানকার প্রত্যেকের থুতনিতে অদ্ভুত একটি কালো দাগ আছে, তবে এটা কিসের দাগ সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো এখানে অস্কার যখন তাদেরকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করছিল, তারা সবাই এখানে একদম চুপচাপ প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দিচ্ছিল। এমনকি অস্কারকে তারা সবাই খুবই ভয় পাচ্ছিল। তো অস্কার এখানে সবাইকে এখানকার নিয়ম রিপিট করতে বললে তারা সবাই এখানে বারবার এখানকার নিয়ম কানুনগুলো রিপিট করছিল। ফ্র্যাঙ্ক এতে খুব ভালোভাবে বুঝতে পারে যে অস্কার হয়তো খুবই ভয়ানক একজন মানুষ। এবার ক্লাস শেষ হলে দেখা যায় যে প্রতিদিনের মতো সবাই তাদের ডেইলি রুটিন ফলো করছিল। রুটিন অনুযায়ী সকালবেলায় তাদেরকে দিয়ে কিছু কাজ করানো হয়, আর যারা যারা সমস্ত কাজগুলো পারফেক্টভাবে করতে পারে শুধুমাত্র তাদেরকেই খাবার খেতে দেয়া হয়। এরপর তাদেরকে বিশ্রাম নেওয়ারও সময় দেয়া হয়, আর বিশ্রাম শেষ হলে প্রতিদিনই তাদের সবার মধ্যে নানা ধরনের প্রতিযোগিতা করানো হয়। এরপর একটি রুমের মধ্যে এনে তাদেরকে প্রায় কয়েক ঘন্টা সময় ধরে বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল ভিডিও দেখানো হয়, যাতে করে তাদের আচরণে আস্তে আস্তে পরিবর্তন আসতে পারে, এবং প্রতিদিনই তাদের সম্পূর্ণ শরীর চেক করা হয়। এখানকার প্রায় প্রত্যেকটি ছেলেমেয়েই ছিল ড্রাগ অ্যাডিক্টেড, তাই যদি কোনো ছেলেমেয়ে ড্রাগের জন্য পাগলামি করতে শুরু করে তখন তাকে ঘুমের ওষুধ দিয়ে অজ্ঞান করে রাখা হয়। অন্যদিকে আমরা ফ্র্যাঙ্কের বাবা লুইসকে দেখতে পাই। যদিও ফ্র্যাঙ্ক তাকে সবসময় অনেক জ্বালাতন করত, কিন্তু তারপরও সে তার ছেলেকে অনেক ভালোবাসে, আর তার পুরো লাইফে এবারই প্রথম ছিল যে এত সময় ধরে সে ফ্র্যাঙ্ককে না দেখে আছে, তাই সে ফ্র্যাঙ্ককে অনেক বেশি মিস করছিল। তাই তার ছেলে ফ্র্যাঙ্ক যে সমস্ত জিনিসগুলো পছন্দ করত সেই সমস্ত জিনিসগুলোর একটি পার্সেল তৈরি করে সেগুলো ফ্র্যাঙ্কের কাছে পাঠিয়ে দেয়, এবং সে তাকে একটি লেটারও পাঠায় যেখানে লেখা ছিল যে সে তাকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে। যদিও পার্সেলটি ফ্র্যাঙ্ককে দেখানো হয়, কিন্তু বাহির থেকে কোনো পার্সেল ভেতরে নিয়ে যাওয়ার অনুমতি নেই। তো এবার সেই এজেন্সির পক্ষ থেকে একটি সেশনের আয়োজন করা হয়, যেখানে তাদের প্রত্যেককেই তাদের লাইফের ইমোশনাল ঘটনা বলতে হবে, মূলত যে কারণে তারা ভালো রাস্তা ছেড়ে খারাপ রাস্তাকে বেছে নিয়েছে। এরপর এক এক করে এখানে তারা সবাই নিজেদের কথাগুলো শেয়ার করছিল। কেউ এখানে সৎমায়ের অত্যাচারে খারাপ হয়েছে, কেউ খারাপ হয়েছে খারাপ বন্ধুদের কবলে পড়ে, আবার কেউ খারাপ হয়েছে মা বাবার ডিভোর্সের কারণে, সেই সাথে ছোটবেলা থেকে শারীরিক নির্যাতনের কারণে অনেকেই খারাপ হয়েছে। এবার ফ্র্যাঙ্কের কাছে যখন তার লাইফের ঘটনা জানতে চাওয়া হয়, ফ্র্যাঙ্ক তখন বলে, আমি সবসময় আমার লাইফকে অনেক এনজয় করি, আমার লাইফে কোনো ধরনের ইমোশনাল ঘটনা নেই, তবে আমার একজন স্বার্থপর বাবা আছে যে কিনা একাই শান্তিতে থাকতে চায়, তাই সে আমাকে এমন ভয়ানক জায়গাতে পাঠিয়ে দিয়েছে। সে আমাকে একদমই ভালোবাসে না, আমার লাইফে তার কোনো অবদান নেই, তার জন্যই আজকে আমার জীবনের এই অবস্থা। সে আমাকে যেমন তার লাইফ থেকে সরিয়ে দিয়েছে, আমার মনে হয় ঠিক সেভাবেই সে আমার মাকেও সরিয়েছে। এসব কথা বলতে বলতেই ফ্র্যাঙ্ক কিছুটা ইমোশনাল হয়ে যায়। তখন সেখানকার টিচার তাকে বলে, তার মানে তোমার লাইফের সবচাইতে ইমোশনাল জিনিস হচ্ছে তোমার মা। তবে ফ্র্যাঙ্ক এখানে আর একটি কথাও বলে না। এরপর একদিন অস্কার তাদের সবাইকে জানায় যে এখানকার বিশেষ একটি দিনকে ফ্রি ডে বলা হয়, আর এই দিনটিতে এখানকার কয়েদিদেরকে কোনো প্রকারের নিয়মকানুন মেনে চলতে হয় না, তারা নিজের ইচ্ছে মতো যেভাবে খুশি সেভাবেই চলতে পারে, আর আজকেই ছিল তাদের ফ্রি ডে। এখন অস্কার এই বিষয়টি সবাইকে জানালে তাদের মধ্যে একজন কয়েদি বলে, আজকে যেহেতু ফ্রি ডে তাই আমি কিছু কথা বলতে চাই। আমাদেরকে এখানে ভালো হওয়ার জন্য পাঠানো হয় সেটা ঠিক আছে, কিন্তু এখানে আমাদের সঙ্গে অনেক অন্যায় করা হয়। আমাদেরকে ঠিকমতো খাবার দেয়া হয় না, এবং খাবার দেয়া হলেও সেগুলো কোনো মানুষের খাওয়ার উপযোগী নয়। তাছাড়া শীতের সময় আমাদেরকে সামান্য গরম পানীয় দেয়া হয় না। এরকম আরও বেশ কিছু ফ্যাসিলিটি রয়েছে যেগুলো আমাদেরকে দেয়া হচ্ছে না, কিন্তু মানুষ হিসেবে সেগুলো অন্তত আমাদের প্রাপ্য। তবে অস্কার এখানে এই সমস্ত কথা শুনেও সেগুলো এড়িয়ে যায়। এবার একদিন রাতের বেলা যখন তারা সবাই মিলে ডিনার করছিল, তখন কয়েকজন গার্ড তাদেরকে পাহারা দিচ্ছিল। তবে একটি ছেলে যখন এখানে ঠিকমতো খাবার খাচ্ছিল না, তখন প্রচণ্ড রেগে গিয়ে তার কাছে একজন গার্ড আসে। সেই ছেলেটির মাথা চেপে ধরে অনবরত টেবিলের সঙ্গে তার মাথা বাড়ি দিতে থাকে। এরপর তাকে মাটিতে ফেলে খুবই ভয়ানকভাবে তার মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দিতে থাকে, যেটা দেখে সেখানে থাকা সবাই একদম আটকে ওঠে, আর তারা সবাই তখন চুপচাপ সমস্ত খাবারগুলো খেতে থাকে।
এদিকে সেই ছেলেটিকে প্রচণ্ড রকমের মারধর করায় তার শরীরের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, তাই তাকে ডক্টরের কাছে অ্যাডমিট করে দেয়া হয়। এখন এই এজেন্সির ওনার যখন এই বিষয়টি জানতে পারে, তখন সে অস্কার এবং সেই গার্ডকে প্রচণ্ড রকমের গালাগাল দেয়, কারণ আজকে যদি ছেলেটি মারা যেত তাহলে তারা তার মা বাবাকে কি জবাব দিত। সে এখানে এরপর থেকে অস্কারকে এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখতে বলে এবং তাকে এটাও জানায় যে এর পরের বার যদি এমন কোনো ভুল হয় তাহলে তাকে এই এজেন্সি থেকে বের করে দেয়া হবে। অস্কার এতে প্রচণ্ড রেগে যায় আর সে সোজা সেই ছেলেটির কাছে চলে যায় যে কিনা ফ্রি ডেতে এখানকার খাবার নিয়ে অভিযোগ দিয়েছিল, কারণ তার অভিযোগের কারণেই নাকি এখন কয়েদিরা ঠিকমতো খাবার খেতে চাচ্ছে না। তাই অস্কার এখানে তাকে মারধর করে ভয় দেখায় এবং বলে যে এর পরের বার যদি সে তাদের নামে কোনো অভিযোগ করে তাহলে তারা তাকে প্রচণ্ড রকমের ভয়ানক শাস্তি দেবে, তাই সে যেন এখানকার প্রত্যেকটি রুলসই মেনে চলে। এবার সেদিন রাতের বেলা দেখা যায় ফ্র্যাঙ্ক প্রচণ্ড আতঙ্কিত অবস্থায় ছিল। আজকের ঘটনার জন্য সে ঠিকমতো ঘুমোতেও পারছিল না। তবে হঠাৎ করেই মাঝরাতে সে কারো চিৎকারের আওয়াজ শুনতে পায়। এরপর সে চুপি চুপি অন্ধকারে হেঁটে সেই আওয়াজের পিছু করে। তবে সেখানকার জায়গায় জায়গায় গার্ড ছিল, কিন্তু ফ্র্যাঙ্ক কোনো মতে তাদের চোখে ফাঁকি দিয়ে সোজা সেখানকার আইসোলেশন রুমে চলে আসে। আর এই রুমটি থেকেই মূলত চিৎকারের আওয়াজ আসছে। তো ফ্র্যাঙ্ক এখানে লুকিয়ে লুকিয়ে দেখতে পায় যে এখানকার একজন গার্ড একজন কয়েদিকে একটি বেডের মধ্যে শুয়ে রেখেছে এবং তার মুখের মধ্যে কাপড় দিয়ে তার চোখও বেঁধে রেখেছে। এমনকি তার কানের মধ্যে একটি হেডফোন দিয়ে তাকে প্রায় অনেক সময় ধরে কিছু একটা শোনানো হচ্ছে। ফ্র্যাঙ্ক তখন সুযোগ পেয়ে সেই ছেলেটির কাছে চলে যায়, আর সে যখনই সেই ছেলেটির মুখ থেকে কাপড়টি বের করে নেয় তখনই সেই ছেলেটি প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে। ফ্র্যাঙ্ক এতে অনেক ভয় পেয়ে যায় আর সে গার্ডদের আসার ভয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। এরপর সে সোজা সেখানকার একটি স্টোর রুমে চলে আসে আর সে কোনো মতে সেখানে চুপচাপ লুকিয়ে থাকে। কিন্তু এমন সময় সেখানে একজন গার্ড এসে ফ্র্যাঙ্ককে দেখে ফেলে। ফ্র্যাঙ্ক এতে প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়, কিন্তু সেই গার্ড তার উপর হামলা করার আগেই ফ্র্যাঙ্কি সেই গার্ডের উপর ঝাঁপিয়ে পড়ে এবং সে সেই গার্ডকে মারতে থাকে। কিন্তু ততক্ষণে সেই গার্ডের চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে সেখানে আরও দুজন গার্ড আসে আর তারা টেনে হিঁচড়ে ফ্র্যাঙ্ককে সেখান থেকে নিয়ে যায়। তারা তাকে পানিশমেন্ট রুম নামক একটি রুমের মধ্যে নিয়ে আসে আর সেখানে একটি ফ্লোরের উপর শুয়ে তার থুতনি চেপে ধরে তাকে প্রচণ্ড রকমের শাস্তি দেয়া হয়। তবে ফ্র্যাঙ্ক দেখতে পায় যে এখানে শুধু তাকে একাই নয়, বরং আরও বেশ কয়েকজন ছেলেমেয়েকে শাস্তি দেয়া হচ্ছে। এতে করে ফ্র্যাঙ্ক বুঝতে পারে যে এখানকার প্রত্যেকের থুতনিতে এমন কালো দাগ কেন। তবে এই শাস্তিটি অনেক ভয়ানক ছিল, কারণ এখানে তাদেরকে একদম মাটির সঙ্গে মিশিয়ে হাত পা বেঁধে রাখা হয়। এমনকি তাদেরকে টয়লেটে পর্যন্ত যেতে দেয়া হয় না। তারা যন্ত্রণায় চিৎকার করলেও তাদের এই শাস্তি চলমান থাকে, যার ফলে তারা সহ্য করতে না পেরে সেখানেই টয়লেট করে ফেলে। আর তাদের উপর ঘন্টার পর ঘন্টা একজন গার্ড নজর রাখে। যদি কেউ এখানে সামান্যতম নড়াচড়া করে তাহলে সেই গার্ড তাকে প্রচণ্ড রকমের মারধর করে। তো এখানে ফ্র্যাঙ্ক এবং তার সঙ্গীদেরকেও সারা রাত এভাবেই রাখা হয়। এমনকি সকালবেলা তাদেরকে এর চাইতেও আরও ভয়ানক শাস্তি দেওয়া হয়। সেখানে ঘন্টার পর ঘন্টা প্রচণ্ড হেভি মেটালের মিউজিক বাজানো হয়, যেগুলো মূলত ছিল সাইকোলজিক্যাল মিউজিক, যেটা তাদের ব্রেনের মধ্যে প্রচণ্ড যন্ত্রণা দেয়। আর এভাবেই তাদের শাস্তি শেষ হলে তারা সবাই আবার এখানকার প্রতিদিনের ডেইলি রুটিন ফলো করতে শুরু করে। তবে ফ্র্যাঙ্কের এই সমস্ত কিছু আর ভালো লাগছিল না। তার কাছে মনে হচ্ছিল যে সে কবে এই জায়গা থেকে ছাড়া পাবে। এখন বাকিদের মতো ফ্র্যাঙ্কের থুতনিতেও দাগ পড়ে গিয়েছে। তো এবার একদিন এই এজেন্সির সঙ্গে সকল প্যারেন্টসদের মিটিং ছিল, তাই তারা সবাই এখানে এসেছে, যেখানে লুইসও ছিল। তো এখানে প্যারেন্টসদের কাছে তাদের সন্তানদের ব্যাপারে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যেখানে তারা প্রত্যেকেই তাদের সন্তানদের ব্যাপারে বলছিল। এমনকি লুইসও এখানে ফ্র্যাঙ্কের ব্যাপারে বলে যে ফ্র্যাঙ্ক তার সঙ্গে কি ধরনের আচরণ করত। এখানে আবার ম্যারি নামক একজন ডক্টর ছিল, যে কিনা তার মেয়ে সোফিয়াকে নিয়ে এখানে এসেছে। আসলে সোফিয়াকে কিছুদিন আগে এখান থেকে রিলিজ দেওয়া হয়েছে, আর বাকি প্যারেন্টসদেরকে সোফিয়ার কতটা উন্নতি হয়েছে সেটা দেখানোর জন্য অ্যালেক্স এবং সোফিয়াকে ডাকা হয়েছে। তো অ্যালেক্স এখানে তাদেরকে জানায় যে এখান থেকে যাওয়ার পর সোফিয়া অনেক বেশি শান্ত হয়ে গিয়েছে, যেটা সে আগে ছিল না। এমনকি যতক্ষণ পর্যন্ত তাকে টয়লেটে যাওয়ার কথা না বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে নাকি একবারও টয়লেটে যায় না। আর অনেক সময় তো সে তার জামা কাপড়ও নষ্ট করে ফেলে। যদিও তার আচরণে অনেক বেশি পরিবর্তন এসেছে, কিন্তু লুইস দেখতে পায় যে সোফিয়ার আচরণ খুব একটা স্বাভাবিক নয়। সে এখানে কিছুটা অদ্ভুত আচরণ করছে। সোফিয়া প্রায় 20 মাস এখানে ছিল, তবে এই পুরো বিষয়টি লুইসের কাছে অনেকটাই অস্বাভাবিক লাগছিল, কারণ একজন বাচ্চা সুস্থ হয়ে ফিরলে তার আচরণ এমন হবে কেন। তাই লুইস বাড়িতে ফিরে ফ্র্যাঙ্কের জন্য অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। তাছাড়া সে ফ্র্যাঙ্ককে অনেক বেশি মিস করছিল, তাই সে এখানে ফ্র্যাঙ্কের ল্যাপটপ বের করে
আর ল্যাপটপের মধ্যে থাকা ভিডিওগুলো দেখতে শুরু করে, যেখানে ফ্র্যাঙ্ক এবং তার বন্ধুদের অনেকগুলো ভিডিও ছিল, যে ভিডিওগুলোতে তারা একসঙ্গে অনেক মজা করছিল। আর এই ভিডিওগুলো দেখে লুইস বুঝতে পারে যে তার ছেলে আসলে তার বন্ধুদের সঙ্গে থাকলে কতটা খুশি থাকে, আর এই খুশিগুলোই হয়তো সে তার ছেলেকে দিতে পারেনি। এখন এই সমস্ত ভিডিও দেখে লুইস অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সে ফ্র্যাঙ্কের জন্য সারা রাত কাঁদে, আর সকালবেলায় সে ফ্র্যাঙ্কের সঙ্গে দেখা করার জন্য দ্রুত সেই এজেন্সিতে চলে যায়। তবে সে সরাসরি ফ্র্যাঙ্কের সঙ্গে দেখা করতে পারবে না, প্রথমে তাকে সেখানকার প্রিন্সিপাল অস্কারের সঙ্গে দেখা করতে হবে। তাই লুইস যখন অস্কারের সঙ্গে দেখা করতে যায়, অস্কার তখন তাকে একটি ভিডিও দেখিয়ে বলে, এখন বাচ্চাদের শাস্তির সময় চলছে, তাই ওর সঙ্গে দেখা করতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে। তবে অস্কার এখানে আসল শাস্তির ভিডিও দেখায় না, বরং এই ভিডিওটিতে দেখা যায় যে ফ্র্যাঙ্ক এখানে তার নতুন বন্ধুদের সঙ্গে মিলে এখানকার জানালার গ্লাস পরিষ্কার করছে। লুইসের কাছে ফ্র্যাঙ্ককে অনেকটাই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু এমন সময় অস্কার তাকে আরও একটি ভিডিও দেখায়, যেটা ছিল সেদিন রাতের ভিডিও, যেদিন রাতে ফ্র্যাঙ্ক এখানকার একজন গার্ডকে মেরেছিল। আর এই ভিডিওটি দেখে লুইস বুঝতে পারে যে তার ছেলে তো এখনো আগের মতোই আছে, তাই সে আর ফ্র্যাঙ্কের সঙ্গে দেখা না করেই চলে যায়। এবার আমরা ফ্র্যাঙ্ককে ক্লাসে তার বন্ধুদের সঙ্গে দেখতে পাই, যারা কিনা একটি ভিডিও দেখে খুবই মজা করছিল। আসলে ফ্র্যাঙ্ক অনেকদিন ধরে ড্রাগস না নেওয়ার কারণে তার আচরণ অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে। তো এমন সময় সেখানে অস্কার চলে আসলে তারা সবাই ভয় পেয়ে দাঁড়িয়ে যায়, আর এখানকার নিয়ম অনুযায়ী এখানকার রুলসগুলো রিপিট করতে থাকে। এরপর আজকে প্রত্যেকের জন্য একটি নতুন পানিশমেন্টের আয়োজন করা হয়, যেটার জন্য তাদের প্রত্যেকের হাত এবং চোখ বেঁধে ফেলা হয় এবং বাহিরে জেলের মতো একটি খাঁচার ব্যবস্থা করা হয়। এরপর এক এক করে প্রত্যেককেই সেই খাঁচার ভেতর বন্দি করে দেয়া হয়। তবে বেশ কিছুক্ষণ এটা খুবই স্বাভাবিক ছিল, কিন্তু কিছুক্ষণ পরে এখানে অস্কার তাদেরকে বলে যে তাদের নাকি বেশ কয়েকদিন ধরে ঘুমানোর কোনো পারমিশন নেই, আর একটি নির্দিষ্ট সময় ধরে তাদেরকে এভাবেই দাঁড়িয়ে থাকতে হবে। তবে যদি তাদের মধ্যে কেউ পড়ে যায় তাহলে তার লেভেল এক এক করে নিচে নামতে থাকবে, যার ফলে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। তবে এভাবে করে তাদের মধ্যে যে একদম শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারবে সে এক লেভেল উপরে চলে যাবে, অর্থাৎ অন্যান্য কয়েদিদের চাইতে সে সবার আগে সেখান থেকে বেরিয়ে যেতে পারবে। তবে এখান থেকে তো সবাই বেরিয়ে যেতে চায়, তাই প্রত্যেকেই এখানে জেতার চেষ্টা করছিল। দেখা যায় প্রথম দিন এখানে প্রত্যেকেই দাঁড়িয়েছিল, কিন্তু একদিন পরেই তাদের সবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তাদের পায়ে প্রচণ্ড ব্যথা শুরু হয়, তারা আর দাঁড়িয়ে থাকতে পারছিল না, যার ফলে এক এক করে তারা মাটিতে লুটিয়ে পড়ছিল। আর যারা যারাই পড়ে যাচ্ছিল তাদের প্রত্যেককে এক এক করে পানিশমেন্ট রুমে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে তারপরও এখনো আরো কয়েকজন কয়েদিরা টিকে রয়েছে, তারা এখানে অনেক ধৈর্য ধরে দাঁড়িয়েছিল, কিন্তু রাত হয়ে গেলে সেখানে প্রচণ্ড রকমের ঠান্ডা পড়ে যায়, ফলে ছোট কাপড় পরে তাদের সেখানে দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু তাদেরকে এখানে এক্সট্রা কোনো পোশাক দেয়া হয় না, এমনকি বেশ কিছুদিন ধরে তাদেরকে এভাবেই বন্দি রাখা হয়। তবে অনেকদিন যাবৎ এখানে বন্দি থাকার কারণে তারা যেহেতু টয়লেটে যেতে পারছিল না, তাই পুরো জায়গাটি একদম নোংরা হয়ে গিয়েছে। এখানে আবার খাবারও পেত তারা অনেক কষ্টে, কারণ তাদেরকে বাহির থেকে খাবার ছুড়ে দেয়া হতো, আর তারা কারাকারি করে যে যতটুকু খাবার পেত সেগুলো খেয়ে সেখানে দিন পার করত। এমনকি সেখানে ছোট্ট একটি বক্সের মধ্যেও কিছু খাবার রাখা হয়েছে, কিন্তু তাদেরকে এই খাবারগুলো তাদের চোখ এবং হাত বাঁধা অবস্থায় বের করতে হবে, তবেই তারা খাবারগুলো খেতে পারবে। কিন্তু এভাবে খাবার খেতে গিয়ে তাদের নিজেদের মধ্যেই লড়াই শুরু হয়ে যায়, কারণ এভাবে করে কেউ খাবার পাচ্ছিল আবার কেউ পাচ্ছিল না। এবার হঠাৎ করে একদিন দেখা যায় অস্কারের তাদের টিমেরই একজন সাইকোলজিস্টের উপর সন্দেহ হয়, যার নাম ছিল জেসিয়া। অস্কারের কাছে মনে হচ্ছিল যে জেসিয়া হয়তো তাদের বিরুদ্ধেই কাজ করছে, তাই সে জেসিয়ার উপর নজর রাখতে শুরু করে। এরপর সে দেখতে পায় যে জেসিয়া এই এজেন্সির ভেতরে যা কিছু ঘটছে সেই সবকিছুই তার একটি ক্যামেরার মাধ্যমে রেকর্ড করছে। আসলে জেসিয়া সকলের সামনে এটা নিয়ে আসতে চাইছিল যে এখানে ছেলে মেয়েদেরকে ভালো করার নামে তাদের উপর কতটা টর্চার করা হয়, কারণ তাদের এই টর্চারের কারণে অনেক ছেলে মেয়ে তাদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে, যেটা আজ পর্যন্ত বাহিরের কোনো মানুষই জানে না। তবে এখানে অস্কারের কাছে জেসিয়া ধরা পড়ে যায়। অস্কার তখন জেসিয়াকে বোঝায় যে আসলে অস্কার নিজেও তাদের সঙ্গে এমন কাজ করতে চায় না, বরং তাদের মা বাবাই নাকি তাদের সঙ্গে এমন কাজ করতে বলেছে, যাতে করে ভয়ে তারা মানুষের মতো মানুষ হয়ে যায়। আর তাদের উগ্রতা থামাতে এর চাইতে ভালো কোনো উপায় হতেই পারে না। তাই জেসিয়া যেন তাদের এজেন্সির পক্ষেই থাকে। দেখতে দেখতে সেই জেলের মধ্যে তাদের বেশ কিছুদিন সময় পার হয়ে যায়, আর শেষ পর্যন্ত সবার মধ্যে ফ্র্যাঙ্কে টিকে থাকে। এরপর তাকেও ভেতরে নিয়ে আসা হয়, কিন্তু এখানে জেতার পরও তাকে স্পেশাল কোনো ফ্যাসিলিটি দেওয়া হয় না, বরং প্রতিদিনের মতো ডেইলি রুটিন শুরু হয়ে যায়। অন্যদিকে আমরা লুইসকে দেখতে পাই,
লুইস এখন পর্যন্ত জানে না যে তার ছেলের সঙ্গে কি হচ্ছে। অন্যদিকে আবার লুইসকে কোর্টে ডাকা হয়, আর একজন লয়ার তাকে জানায় যে তার বিরুদ্ধে কিছুদিনের মধ্যেই ওয়ারেন্ট বেরিয়ে যাবে, কারণ সে ফ্র্যাঙ্কের মায়ের কোনো অনুমতি না নিয়ে তাকে সে এজেন্সিতে দিয়ে এসেছে, যেটা রাষ্ট্রীয় আইনের বাহিরে ছিল। তাই ফ্র্যাঙ্কের মা নাকি তার নামে কেস করেছে। কিন্তু একথা শুনে লুইস হাসে, আর সে এখানে বলে, ছোটবেলায় সে যখন আমার ছেলেকে ছেড়ে চলে গিয়েছিল তখন তার মনে ছিল না এখন সে কোন অধিকারে আমার ছেলের ব্যাপারে কথা বলছে। কিন্তু লয়ার এখানে তাকে বলে সে তাকে ছেড়ে চলে গেলেও জন্ম দিয়েছে, তাই রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার অধিকার রয়েছে তার ছেলের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার। তবে লুইস যদি তার অনুমতি ছাড়া ফ্র্যাঙ্কের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তাকে কারাগারে নিয়ে যাওয়া হতে পারে। এখন এই সমস্ত কথা শুনে লুইস অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এদিকে আবার সোফিয়া নামক যে মেয়েটি ছিল, যে কিনা সে এজেন্সি থেকে রিলিজ পেয়েছে, তার মা ম্যারির সঙ্গে লুইসের অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়, কারণ সে তার সঙ্গে ফ্র্যাঙ্কের ব্যাপারে পরামর্শ করত। অন্যদিকে আমরা ম্যারির মেয়ে সোফিয়াকে দেখতে পাই। সোফিয়া এখানে তার বাবার কাছে আসে, আর সে তার কাছে তার ল্যাপটপটি ব্যবহার করার অনুমতি চায়। তার বাবা তখন তাকে রুমে গিয়ে ল্যাপটপ চালাতে বলে। এবার সোফিয়া যখন তার রুমে গিয়ে ল্যাপটপ অন করে তখন সে সেখানে কিছু ভিডিও ফুটেজ দেখতে পায়, যেগুলো কিনা সেই এজেন্সিরই ভিডিও ছিল। আর এই ভিডিওগুলো সোফিয়ার বাবাকে সেই সাইকোলজিস্ট পাঠিয়েছে, যে কিনা লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে গিয়ে অস্কারের কাছে ধরা পড়ে গিয়েছিল। তবে এই ভিডিওগুলো দেখে সোফিয়ার মাথায় অনেক বেশি মেন্টাল প্রেশার পড়ে, কারণ এই সমস্ত জঘন্য ঘটনা তার সঙ্গেও ঘটেছিল। তাই সেই সমস্ত কথা মনে করতে গিয়ে সোফিয়ার এখানে প্যানিক অ্যাটাক হয়ে যায়, আর সে তাদের বাড়ির ব্যালকনিতে গিয়ে আত্মহত্যা করে মারা যায়। এরপর এই ভিডিওটি সমস্ত জায়গাতে লিক হয়ে যায়, আর এই খবরটি যখন সেই এজেন্সির ওনার জানতে পারে তখন সে অস্কারের উপর প্রচণ্ড রেগে যায়, আর সে এবার অস্কারকে তাদের উপর আরও অনেক বেশি কঠিন হতে বলে, যাতে করে অস্কার তাদেরকে এমনভাবে ভয় দেখায় যে তাদের মধ্যে কেউই যেন বাহিরে গিয়ে মুখ খোলার সাহস না পায়, কারণ যেভাবেই হোক এখন এজেন্সিকে বাঁচাতে হবে। তাই অস্কার এবার সবার উপর আরও অনেক বেশি নির্যাতন শুরু করে দেয়। এমনকি অনেক ছোটখাটো বিষয়ে তাদের উপর অনেক টর্চার করা হয়, বিভিন্নভাবে তাদের শরীরে আঘাত করা হয়, এমনকি প্রত্যেক দিন তাদেরকে অনেক কঠিন কঠিন এক্সারসাইজ করানো হয়। আর ঠিক ততক্ষণ পর্যন্ত তাদের এক্সারসাইজ চলতেই থাকে, যতক্ষণ পর্যন্ত না তারা মাটিতে লুটিয়ে পড়ছে। তাছাড়া এই এজেন্সির যতগুলো কাজ রয়েছে সেই সমস্ত কাজও এখন তাদেরকে দিয়েই করানো হয়, এমনকি বিভিন্ন নোংরা জিনিসও তাদেরকে দিয়েই পরিষ্কার করানো হয়। এরপর হঠাৎ করেই একদিন ফ্র্যাঙ্ক কাজ না করেই নিজের অজান্তেই ঘুমিয়ে গিয়েছিল, আর এটার জন্য তাকে ভয়াবহ শাস্তি দেয়া হয়। তাকে সেখানকার আইসোলেশন রুমে নিয়ে সেখানে তার হাত পা বেঁধে দেয়া হয় এবং তার মুখে কাপড় এবং কানে হেডফোন দিয়ে অনেক জোরে সেই যন্ত্রণাদায়ক মিউজিক বাজিয়ে দেয়া হয়। আর তার চোখের মধ্যেও দীর্ঘ সময় ধরে কাপড় বেঁধে রাখার কারণে ফ্র্যাঙ্কের এখানে অনেক বেশি হ্যালুসিয়েশন হচ্ছিল। আর এই ভয়ানক শাস্তি শেষ হলে সে বেঁচে যায় তো ঠিকই, কিন্তু তার অবস্থা একদম খারাপ হয়ে যায়, সে যেন একদম নিশ্চুপ হয়ে যায়। এবার পরের দিন সেখানকার প্রত্যেকটি কয়েদিকে ড্যান্স করতে বলা হয়, কারণ আজকে এখানে বিশেষ একটি পার্টি ছিল। কিন্তু ফ্র্যাঙ্ক সেখানে একদম চুপচাপ দাঁড়িয়েছিল, কারণ তার কাছে এগুলো মোটেও ভালো লাগছিল না। কিন্তু অস্কার যখন তাকে এভাবে বসে থাকতে দেখে তখন সে ফ্র্যাঙ্কের উপর প্রচণ্ড রেগে যায়, আর সে ফ্র্যাঙ্কে এসে সকলের সামনে অনেক মারধর করে। এরপর অস্কার তাদের সবাইকেও মেরে সেখান থেকে ভেতরে পাঠিয়ে দেয়, যেটা দেখে বাকিরাও অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা লুইসকে দেখতে পাই, যে কিনা একটি পার্টিতে এসেছিল। তবে সেখানে সোফিয়ার মা ম্যারি এবং তার বাবা আসেনি, কারণ সোফিয়া মারা যাওয়ার কারণে তাদের সবার মন খারাপ ছিল। তাই লুইস দ্রুত সেখান থেকে উঠে ম্যারির সঙ্গে দেখা করতে চলে আসে। আর ম্যারি এখানে লুইসকে বলে যে তার মেয়ের মৃত্যুর জন্য সেই দায়ী, কারণ সে তার মেয়েকে সেই এজেন্সিতে দিয়ে এসেছে যেখানে তার উপর এত পরিমাণ টর্চার করা হয়েছে। তারপরও সে কোনো কিছুই বুঝতে পারেনি, এমনকি কখনো সে সোফিয়ার কাছে জানতেও চায়নি যে সে কেমন আছে। এখন এসব কথা শুনে লুইস অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, আর সে সিদ্ধান্ত নেয় যে সে তার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসবে এবং সেই এজেন্সির বিরুদ্ধে সে নিজেই ব্যবস্থা নেবে। এরপর লুইস আর দেরি না করে সোজা সেই এজেন্সিতে চলে যায়। এরপর ফ্র্যাঙ্কে যখন তার সামনে নিয়ে আসা হয় তখন সে ফ্র্যাঙ্কে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়, এমনকি সে নিজের ভুল বুঝতে পারে যে ফ্র্যাঙ্কে এখানে দেওয়াটা তার অনেক বড় ভুল হয়েছে, কারণ ফ্র্যাঙ্কের শরীরের অবস্থা অনেক খারাপ ছিল। ফ্র্যাঙ্ক এতে সেই এজেন্সির উপর প্রচণ্ড রেগে যায় এবং ডিসাইড করে যে যেভাবেই হোক সেই এজেন্সিকে প্রাপ্য শাস্তি দেবে। এরপর সে ফ্র্যাঙ্কে নিয়ে সোজা তার বাড়িতে চলে আসে। তবে ফ্র্যাঙ্ক তার সঙ্গে একদমই কথা বলছিল না, এমনকি সে তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করলেও ফ্র্যাঙ্ক তার একটি প্রশ্নেরও জবাব দেয় না। তবে ফ্র্যাঙ্ক বাড়িতে ফেরার পর নুরিয়া তাকে দেখতে আসে। নুরিয়া আসলে এখনো তাকে অনেক ভালোবাসে, আর ফ্র্যাঙ্কের এই অবস্থা দেখতে পেয়ে সে অনেক ইমোশনাল হয়ে যায়।
ফ্র্যাঙ্কো এখানে নোরিয়াকে দেখে প্রচণ্ড কাঁদে। তারা এখানে দুজনই দুজনকে অনেক আপন করে নেয়। তো এবার দেখতে দেখতেই আরও বেশ কিছুদিন সময় পার হয়ে যায়। ফ্র্যাঙ্ক এখন খুবই চুপচাপ থাকে। তবে সে এখন ড্রিঙ্ক করা, পার্টিতে যাওয়া, বেয়াদবি করা এই সমস্ত জিনিসই যেন ভুলে গিয়েছে। সে সারাদিন বাড়িতেই তার বাবার সঙ্গে থাকে, কিন্তু সে তার বাবার সঙ্গে কথা বলে না, কারণ তাকে এই সমস্ত ভয়ানক জিনিস তার বাবার জন্যই সহ্য করতে হয়েছে। তবে ফ্র্যাঙ্ক তার সঙ্গে কথা না বলায় লুইস অনেক কষ্ট পাচ্ছিল। তাই লুইস নানাভাবে তার রাগ ভাঙানোর চেষ্টা করে এবং সে তার জন্য অনেক দামি একটি ফোন নিয়ে আসে, যেটা কেনা তার অনেক দিনের স্বপ্ন ছিল। কিন্তু ফ্র্যাঙ্ক সেই ফোনটি না নিয়ে সেখান থেকে উঠে চলে যায়। এবার একদিন লুইস যখন খাবার তৈরি করছিল, তখন ফ্র্যাঙ্কও তার কাজে সাহায্য করতে যায়। আর এখানেই সে তার বাবার সঙ্গে কথা বলে। সে তার বাবার উপর খুবই ক্ষিপ্ত হয়ে যায় এবং তার কাছে জানতে চায় যে সে তাকে কেন সেখানে দিয়ে এসেছিল, তার জন্য তাকে কতটা কষ্ট করতে হয়েছে সেই সম্পর্কে তার কোনো ধারণা আছে। সে নিশ্চয়ই তাকে তার জীবন থেকে সরিয়ে দিতে চায়, ঠিক যেমনটা সে তার মাকে সরিয়ে দিয়েছে। কিন্তু একথা শুনে লুইস এখানে অনেক রেগে যায়। আর সে ফ্র্যাঙ্ককে বলে, এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি একজন বাবা হয়ে আমার ছেলের এই অবস্থা কিভাবে দেখতে পারি? তোমার জীবনটা একদম ধ্বংসের দিকে চলে যাচ্ছিল। আমি একজন বাবা হয়ে কিভাবে চাই বলো যে তুমি এমন একটি লাইফ কাটাও? আমি তোমাকে অনেক ভালোবাসি ফ্র্যাঙ্ক, তুমি আমার অনেক আদরের একটি ছেলে। তোমাকে আমি অনেক কষ্ট করে বড় করেছি। আর সবসময় তুমি তোমার মায়ের কথা বলো, তাই না? তোমার মা তোমার সঙ্গে কি করেছিল জানো? তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, তখন তোমার মা তোমাকে নিতেই চাইছিল না। সে বহুবার তোমাকে অ্যাবর্শন করতে চেয়েছে। তার মা হওয়ার কোনো আগ্রহই ছিল না। তবে তুমি ছিলে আমার প্রথম সন্তান। আমি তোমাকে কিছুতেই হারাতে চাইনি। আর তোমাকে রাখতে গিয়েই তোমার মায়ের সঙ্গে আমার সম্পর্কের অবনতি ঘটে। এরপর তোমার জন্মের পরেই তোমার মা তোমাকে এবং আমাকে রেখে চলে যায়। তবে আমি শুধুমাত্র তোমার ভালোর জন্য আজ পর্যন্ত বিয়ে করিনি। এসব কথা শুনে ফ্র্যাঙ্ক সেখানে প্রচণ্ড কাঁদে। এরপর পরের দিন লুইস ফ্র্যাঙ্ককে একটি জায়গাতে নিয়ে যাচ্ছিল। লুইস এখানে ফ্র্যাঙ্ককে জানায় যে সে নাকি ফ্র্যাঙ্কের সমস্ত দায়িত্ব তার মায়ের হাতেই তুলে দিয়েছে। ফ্র্যাঙ্ক এখন চাইলেই তার মায়ের সঙ্গে থাকতে পারে, তাকে আর জোর করে তার বাবার সঙ্গে থাকতে হবে না। তাই লুইস ফ্র্যাঙ্ককে আদালতের সামনে নিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে ফ্র্যাঙ্ক একাই গাড়ি থেকে বেরিয়ে কাঁদতে থাকে, কারণ সে তার ছেলেকে কারো হাতেই তুলে দিতে চায় না। তবে এমন সময় দেখা যায় ফ্র্যাঙ্কও গাড়ি থেকে বের হয়, আর সে সোজা গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে সে কাঁদতে কাঁদতে তাকে বলে যে সে শুধুমাত্র তার কাছেই থাকতে চায়, সে আর কারো কাছে যেতে চায় না। আজ থেকে লুইসই হলো তার বাবা এবং মা। এমনকি সে এটাও জানায় যে সে তার বাবাকে আসলে কতটা ভালোবাসে। এভাবেই বাবা ছেলের খুব সুন্দর একটি মুহূর্তের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।